আজকের নাটক শাহজাদির কালো নেকাব। রচনা আব্দুল্লাহ আল মামুন, প্রযোজনা আতিকুল হক চৌধুরী। নাট্যানুষ্ঠান শাহজাদির কালো নেকাব। कोई है? चौकीदार, दरवान खोल दरवाजा। नहीं, कोनो शाला जगह नहीं। खानसामा, खानसामा, কত বড় সাহস বেটাদের, ছোট চৌধুরীর মহলে ফিরছে, কোন সম্বন্ধের হুঁশ নেই। খানসামা, চৌকিদার, দরবান, হুঁশিয়ার গেরস্ত ভাই, হুঁশিয়ার, হুঁশিয়ার, চোর চোট্টা ডাকাইত বদমাইশ, পাহারাদার জাগো। কে আন্ধারের মধ্যে খাড়ে রয়েছে? কে? তোর বাপ। কে? আমাকে চিনিস না বজ্জাত? জুতিয়ে তোর মুখ আমি লম্বা করে দেব। ও ছোট হুজুর, এই আন্ধারের রাস্তায় কেন? ঘরে যান হুজুর। ঘর? ঘর কি রে হতভাগা? ঘর কি? বল মহল, চৌধুরী মহল। বাপের জন্মে এমন রমরমা দালান করে দেখেছিস হতভাগা? হুজুর, আপনি টলমলাইতেছেন, পইরা যাবেন। গেট খোল বজ্জাত। দেখছিস না আমার গাড়ি ঢুকতে পারছে না? খোল গেট। গাড়ি কয় কি? বেয়াদবি করিস না পাহারাদারের বাচ্চা, বেয়াদবি আমি একদম সহ্য করতে পারি না। যা বলছি তাই কর। গেট তো কখন খুলে দিছি হুজুর, আপনি গাড়িলে ঢুকে পড়েন। থ্যাংক ইউ পাহারাদারের বাচ্চা। কাল সকালে মহলে আসিস, তোকে শালা আমি ইনাম দেব, ঠিক আছে? আচ্ছা হুজুর, আমি এখন যাই। দাঁড়া দাঁড়া, চালাকি পেয়েছ? ছোট চৌধুরীর সঙ্গে চালাকি, কান কেটে নেব বজ্জাত। আবার কি কসুর হইল হুজুর? আমার চৌকিদার কোথায়? দারোয়ান, খানসামা, ও শালাদের ডাকিসনি কেন? সব কথা বলে দিতে হয় কেন রে পাহারাদারের বাচ্চা? ওরা তো হুজুর কখন থেকে এক পায়ে খাড়াই রইছে, ওই যে দেখেন না। ঠিক বলছিস তো? হ্যাঁ হুজুর, ওই তো ওরা শাড়ি বেঁধে খাড়াই রইছে। কে জানে, চোখে সব গোলা দেখছি বলে হয়তো বেটাদের চোখেই পড়েনি। কই বাত নেই, সব যখন ঠিকঠাক আছে তখন মাল বেশি কমে কিচ্ছু আসে যায় না। ওকে পাহারাদারের বাচ্চা, চলে রে। ছোট চৌধুরী অনেক খোয়াব দেখতেছে। ভাঙ্গাচুরা ঘর বাড়িরে কয় রমরমা মহল। গেট, গাড়ি, চৌকিদার, দারোয়ান, খানসমা, বেবাক এই কবে শূন্য মিলে গেছে গা। ছোট চৌধুরী খালি খোয়াব দেহে। যাই কাম করি। পাহারাদার জাগো, দরজা খোলো। আমি এসে গেছি, আমি বড় পেঁয়াজ নিয়ে তোমার দুয়ারে হাজির হয়েছি। দরজা খোলো কামিনী। সখী রে, বাঁশি বাজায় কে? দরজা খোল, লাথি মেরে সব ভেঙে ফেলবো বলে দিলাম। ইয়ার কি পায়া হয়?
আমাকে চেনো না? আমি বড় চৌধুরীর বেটা ছোট চৌধুরী। খোল দরজা, খোল। না, আমি দরজা খুলবো না, কিছুদিন না। তুমি যেখানে খুশি চলে যাও, এই ঘরে তোমাকে আমি ঢুকতে দেব না। যাও, তুমি চলে যাও। বললেই হলো চলে যাও। আমার বাড়ি, আমি আমার ঘর, এসব ছেড়ে আমি যাবো কোন চুলায়? খোল দরজা। গেল ঘরে কিন্তু আমি আগুন লাগিয়ে দেবো। তোমার যা খুশি করতে পারো, দরজা আমি খুলবো না। কেন খুলবি না? কেন? আমি না তোর স্বামী? দুপুরে বাড়ি ফিরে হল্লা করে, মুখ খারাপ করে, আমি দরজা খুলবো না। বেয়াদব আওরাত! চৌধুরী বাড়ির বউ হয়ে আদব কায়দার খেলাপ সহ্য করবো না, আমি সহ্য করবো না বলে দিচ্ছি। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনে যাব। এর মধ্যে যদি দরজা না খুলিস আমি তোকে গুলি করবো। বেরা আমার বন্দুক। আমি গুনছি 1। আমি কিন্তু গোনা শুরু করেছি, খেয়াল করিস কথাটা। 1, 2। বউ, ও বউ, রাঙাবো, দরজা খোলো। কতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রাখবে? বিশ্বাস করো আমি এখন আর মাতাল নেই। দরজাটা খোলো রাঙাবো। বেশ, খুলছি। মনে থাকে যেন, বললে কিন্তু তুমি মাতাল নও। এসো, ভেতরে এসো। খাবে চলো। রাত কত হয়েছে খেয়াল আছে? তুই আমাকে অবাক করলি বউ। কেন? এই এত কিছুর পরেও তুই আমাকে খেতে দেবি? কেন দেব না? তোর কপালে অনেক দুঃখ আছে রে রাঙাবো। এসো তো। তুই মানুষটা বড় ভালো রে। রাঙাবো, এবার কিন্তু সত্যি তোকে তোয়াজ করলাম। কেমন রে, তাই না? মা, মা গো, এদিকে একটু আহেন মা। কে? আমি পাহারাদার মা। ও, তুমি? তোমার এই মাসের বিলটা বুঝি দেয়া হয়নি? আমি বিলের জন্য আসি নাই মা। তবে দোষ লয়েন না মা। রাত বিরেতে ওই অবস্থায় একলা চলাফেরা করলে কখন কি বিপদ হয়। এইসব কথা আমাকে বলে কি লাভ পাহারাদার? ও, তাইলে থাক, আর কথার দরকার নাই। মানির মান আল্লাহ রাখুক। আর একটা কথা মা কমু। বলো, অন্যরকম কথা যদি কিছু থাকে তবেই বলো। ছোট হুজুর শুনলাম এই গড় বাড়ি বেবাক মল্লিক সাহেবের কাছে বেচে দিতেছে। এই খবর তুমি কোথা থেকে পেলে? কান কথা শুনে ফেলাইছি মা। আপনি আসল খবরটা বাইর করেন। কি কমু মা, নিজের চোখে কি দেখলাম আর কি হইল। কে সাত সকালে ওখানে মাতম করে? কে? নাদিরা, নাদিরা। সালাম হুজুর, আইছিলাম খোঁজ খবর লইতে। শোনো, খোঁজ খবর নিতে এসেছো, আমি খুশি হয়েছি, কিন্তু গেরস্তের ভিটায় দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলা কি আহাহু করা আমি একদম পছন্দ করি না। যাও। সালাম হুজুর। সালাম মা। একটা কথা শুনলাম। বিশ্বাস করো, কথাটা শুনে আমার বুক কেঁপে উঠল, বড় ভয় পেলাম। কথাটা আমি বিশ্বাস করি না। আমি নাদিরা, জানো ভনিতা আমার ভালো লাগে না। কি কথা শুনেছো সোজাসুজি বলো। কি কথাটা? কি তুমি নাকি বাড়িটা মল্লিক সাহেবের কাছে বেচে দিচ্ছ? নাদিরা, একটা কথা তোমার জানা দরকার। সংসারে এমন কিছু ব্যাপার থাকে যার মধ্যে বাড়ির বউদের নাক গলানো উচিত নয়। এ ব্যাপারটাও সেরকম। সুতরাং আমি এ বাড়ির বউ, এ বাড়ি সম্পর্কে তুমি এত বড় একটা সিদ্ধান্ত নেবে আর আমি একটুও তা জানতে পারবো না? জেনে তোমার লাভ। আচ্ছা ধরো না, বাড়িটা আমি সত্যি বেচে দিচ্ছি। ধরো তোমাকে আমি কথাটাই এখনই জানালাম, এতে তোমার কি এলো গেল আমাকে বুঝিয়ে দাও। তুমি মাথা গুজার ঠাঁইটুকু পর্যন্ত বিক্রি করে দিবে, আমার কিছু আসবে যাবে না? না। আমি না তোমার স্ত্রী? তাতে কি হয়েছে? চিৎকার করো না নাদিরা, গলা নামিয়ে কথা বলো। তোমার যত রূপই থাকুক আমার চোখে ধাঁধা লাগবে না। এতটা মুগ্ধ আমি অবশ্যই হতে পারবো না যার জন্য তোমার এই তেজ আমার হজম হবে। রূপ রূপ রূপের কথা শুনতে শুনতে কান আমার পচে গেল। কেন আমার রূপের উপর তোমার এত আক্রোশ কেন?
এই রূপের জোরেই তো আমি তোমাদের বাড়ির বউ হতে পেরেছি, অস্বীকার করতে পারো? না, অবশ্যই পারি না। এ কথা তো সবাই জানে। ছোট চৌধুরী সব গেছে, আছে শুধু সুন্দরী একটি স্ত্রী। এ বড় কম গৌরবের কথা নয় নাদিরা। আমার আসল প্রশ্নের সঠিক জবাব কিন্তু এখনো পেলাম না। বাড়িটা কি সত্যি তুমি? কই হে ছোটখাটো চৌধুরী, আছো নাকি বাড়িতে? তোমার প্রশ্নের জবাব এক্ষুনি পাবে নাদিরা, ও ঘরে যাও। এই যে আছো দেখছি, কি কপাল আমার, কোন রকম ঝঞ্ঝাট পোহাতে হলো না, এসে এমনি ছোটখাটো চৌধুরী সাক্ষাৎ পেয়ে গেলাম। তা বাবাজির মেজাজ মর্জি ভালো নিশ্চয়ই? আমার বাবাকে আপনি তো ভালো করেই চেনেন। উনিও আপনার মতোই চামার টাইপের লোক ছিলেন। কি টাইপ? খারাপ কথা কেন যে একাধিকবার শুনতে চান বুঝি না। দাও দাও, আমার টাকা দাও, পাই পাই সব টাকা শোধ দিয়ে তোমার দলিল তুমি ফিরিয়ে নাও। দলিলটা এত তাড়াতাড়ি ফিরিয়ে নেবার কোনো ইচ্ছা আমার নেই। তাহলে চিরজন্মের মতো ওই দলিল আমার কাছেই থাক, তুমি এ বাড়ি ছেড়ে দাও, এই আমার শেষ কথা। শেষ কথা একটা আমারও আছে মল্লিক সাহেব। সেটা কি শুনি? আর একটা কথা না বলে আপনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যান। কি এত বড় কথা? আমি না ডাকা পর্যন্ত আর কখনো এ মুখ হবেন না। যান। অত তেজ কিসের? অত তেজ কিসের? ভেবেছে আমি কিছু জানি না, কিছু দেখি না? মল্লিক সাহেব, আমি টাকা না দিলে বাড়িতে হাড়ি চড়ে না, বউকে একটা কাপড় দিতে পারে না, খালি মুখে লম্বা লম্বা কথা। মল্লিক সাহেব, এবার কিন্তু আমি আপনাকে টেনে একটা থাপ্পড় মারবো। আচ্ছা, আমিও দেখে নেব। নাদিরা, 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 বলো। আচ্ছা, তোমার কি মনে হয় লোকটা ইচ্ছে করে বাড়ি বয়ে এসে আমাকে অপমান করে গেল? এখন রাত নয়, দিন। তুমি মাতাল নাও, সুস্থ, যা বোঝার ঠিক ঠিক বুঝে নাও। তবে তো আমার আরো ক্ষেপে যাওয়া উচিত ছিল। চামারটাকে এত সহজে ছেড়ে দিলাম, আফসোস হচ্ছে। মুখে বলছো চামার, হাত পেতে টাকা তো ঠিকই নিচ্ছ। কি আশ্চর্য, মল্লিকের মতো তুমিও আমাকে ভিখারি ঠাউরাচ্ছ। তার আর বড় বেশি বাকিও নেই। হে বাড়িটা গেলে তোমার আর কি থাকে, বুকে হাত দিয়ে বলতে পারবে? কেন, তুমি থাকবে? আজকাল তাহলে এসবও ভাবছো? ভাববেই বা না কেন? আমি কি করব জানো? ভাবতে পারো তুমি? বলে যাও, এখন দিন আমার সোনার পালা। আমি 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 হাসছো কেন? ভাবছো পারবো না? কেন পারবো না? আমার আমার জীবনে কোনো আশা নেই, সম্ভাবনা নেই। অভিশপ্ত এক সংসারের বউ হয়ে ঢুকেছিলাম। অভিশাপের জ্বালায় অনেক সয়েছি, আর না। এবার আমি মুক্তি চাই, আমি মিনতি করছি, তুমি আমাকে মুক্তি দাও। তোমার কাছে কখনো কিছু চাইনি, হাত চাইলাম, মুক্তি, মুক্তি দাও, দয়া করো। তুমি আমাকে ফেলে চলে যাবে নাদিরা? চৌধুরী মহলের ছোট চৌধুরীকে আবর্জনার মতো পরিত্যাগ করে তুমি মুক্ত হবে? নাদিরা, ছোট চৌধুরী শুধু বড় চৌধুরীর সন্তান নয়, সন্তান আরো একজনের, এক হতভাগী মায়ের। যে মা দেখতে ভালো ছিল না, গোলগাল ভালো মানুষ মা। যে মা তার ছেলেকে আশ্বাস দিয়েছিল ছেলের বউ আনবে, লাল টুকটুকে বউ। অভাগা, অসহায়, অপদার্থ ছোট চৌধুরীকে ফেলে তুমি চলে যেতে পারবে নাদিরা? কি আর কি তুমি আমাকে করতে বলো? নাদিরা, মানুষ হয়ে জন্মেছি, বাঁচার সাহায্যে মরে না। আমার জন্মের উপর তো আমার হাত ছিল না। সংসারে এত এত ঘর থাকতে বড় চৌধুরীর ঘরে আমি জন্মালাম কেন? বলতে পারো নাদিরা, আমি যদি বা জন্মালাম, বড় চৌধুরীর ঘরের চার দেয়াল ভেঙে চুরমার করে দিতে পারলাম না কেন? নাদিরা, এই বাড়িটার প্রতি তোমার বুঝি বড় দুর্বলতা। সেজন্যই বুঝি মল্লিক সাহেবের কাছে দলিল বন্ধক রেখে আমি টাকা নিচ্ছি, তাতে তুমি কষ্ট পেয়েছ। কি লাভ নাদিরা? গেরস্থ ঘরের কালো গোলগাল এক মহিলার আর্ত চিৎকার বুকে করে দাঁড়িয়ে আছে যে ইট কাঠ গড়িবর্গা, তার জন্য তুমি কেন কষ্ট পাও? তোমাকে কষ্ট দেবার জন্য তো আমি আছি। আছে আমার রাত, আছে আমার খারাপ মুখ, ছোট লোকে অভ্যেস। কি ঠিক বলেছি না নাদিরা? রাত হলেই তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও, তখন আর চিনতে পারি না তোমাকে। অথচ এখন তুমি আমার কত কাছাকাছি, কত চেনা। রাতের রং যে কালো নাদিরা,
ওই কালো রঙের কাছেই হয় আমার স্বস্তিময় আত্মসমর্পণ। আমি নিশীথে পাওয়া মানুষে পরিণত হই। আমার অবস্থান হয় আমার মার কাছাকাছি। তা কেন? আমি যে কালো মায়ের সন্তান। রাতের তোমাকে আমি যে পুরোপুরি অপছন্দ করি তা ঠিক নয়। আচ্ছা, রাতে তুমি আমার নাম ধরে ডাকো না, ডাকো অন্য নামে, ডাকো বারবার। রাঙাবো না? হ্যাঁ। রাঙাবো। আমার কাছ থেকে অমন করে মুক্তি তুমি আর চেও না। রাঙাবো, আমাকে ফেলে তুমি চলে যেও না। না, আমি যাব না, আমি যাব না। বেয়ারা, বেয়ারা। জি স্যার। চিঠিটা ঠিক মতো পৌঁছে দিয়েছিল তো? হ্যাঁ স্যার, আপনি বললেন চিঠিটা খুব জরুরি, সেজন্য আমি নিজেই গেলাম স্যার। এখনো আসছে না কেন? আচ্ছা ঠিক আছে, তুমি যাও। বেয়ারা শোনো। বলুন স্যার। তোমাদের এই বাংলোটা চমৎকার। শহরের ভেতরে এমন নির্জন ছিমছাম জায়গা আছে জানতাম না তো। আপনি কি স্যার এর আগেও কখনো এই শহরে এসেছিলেন? হ্যাঁ, অনেক আগে, বছর সাতেক। এই বাংলোর বয়স স্যার 3 বছর। তোমাদের চৌধুরী মহলের খবর কি? আপনি ওদের চেনেন স্যার? ওই উনি বোধহয় এলেন। যাও, ওই ঘরে নিয়ে এসো। এদিকে আসুন স্যার, উনি এ ঘরেই আছেন। আসুন আসুন। আপনাকে কষ্ট দিলাম। আমাকে চিনতে পারছেন কি? না বোধহয়। এই শহর ছেড়ে আমরা যখন চলে যাই আমি তখন বেশ হালকা পাতলা ছিলাম, গোফটপও ছিল না। আমার চিঠি পেয়ে নিশ্চয়ই ভাবনায় পড়ে গিয়েছিলেন। তুমি আশরাফের ছেলে, তুমি আনিস না? হ্যাঁ, তো পরিবর্তন হয়েছে তোমার, কি মুশকিল, চিনতে পারবো না কেন? যদি আশরাফ লোটা কম্বল নিয়ে সেই যে শহর থেকে কেটে পড়লো আর ফিরলো না। তা বাবা, আশরাফ এখন কোথায় আছে, কেমন? আব্বা মারা গেছেন। ও, আমার বিয়েটাকে কেন্দ্র করে বড় চৌধুরী সেই যে আব্বাকে চরম আঘাত হানলেন, শেষ পর্যন্ত বহু চেষ্টা করেও বেচারা সামলে উঠতে পারলেন না। আমি অবশ্য বলেছিলাম অতীত ভুলে যাও আব্বা, কোনোদিন যদি সুযোগ আসে বড় চৌধুরীর আঘাতটা ফিরিয়ে দেয়া যাবে। আব্বা অতীত তো ভুললেনই না, উল্টো মরার সময় আঘাত ফিরিয়ে দেওয়ার ব্যাপারটা আমাকেই বারে বারে স্মরণ করিয়ে দিলেন। মল্লিক চাচা 7 বছর পর আমি শহরে হাজির হয়েছি কেন এখন নিশ্চয়ই বুঝতে পারছেন। তুমি কি খুনটুনের কথা ভাবছো নাকি? আগে ভাগেই বলে দাও বাবা, আমি আবার হার্টের রোগী। এই সেদিন একটা স্ট্রোক সামলে উঠলাম। কি বাবা, খুন? না, তা কেন? বড় চৌধুরী তো আব্বাকে খুন করেননি। তবে আমি এখানে এসেছি দিন 5 হলো। 5 দিন? আমাকে খবর দাওনি কেন বাবা? খবর দেব কি মল্লিক চাচা, আমি নিজেই তো খবরের ফিকিরে ছিলাম। খবর পেয়েছি অনেক। একটা খবরের সুতো ধরে টান দিতেই আপনি এসে হাজির হলেন। খবরের সুতো ধরে টান আমি এসে হাজির? বলছো কি বাবা? আমি তো কিছুই ভেবে পাচ্ছি না। কি খবর? চৌধুরী পরিবারকে আহার পরিধান বাসস্থান আপনি তো যোগাচ্ছেন, তাই না? যোগাচ্ছি মানে অমনি নাকি? রীতিমতো চৌধুরী মহলের দলিল বন্ধক রেখে তবে টাকা দিচ্ছি। তুমি বোধহয় জানো না বাবা, বন্ধকের কারবারটা আমার আবার। দলিলটা আপনাকে ছেড়ে দিতে হবে। বলো কি বাবা? আপনার টাকা অবশ্যই বাঁট যাবে না। আজ পর্যন্ত যত টাকা আপনি চৌধুরীদের দিয়েছেন সব আমি শোধ করে দেব। দলিলটা আপনি আমার হাতে তুলে দেবেন। তাই বলো? তুমি বুঝি এ শহরে বাড়ি কিনতে এসেছো? পার্মানেন্ট বাসস্থানটা তাহলে এখানেই করতে চাও? ভালো ভালো, কিন্তু টাকা খরচ করে বাড়ি যদি কিনবে তাহলে চৌধুরীদের ওই ভাঙাচোরা বাড়িটা কেন? অন্য বাড়ি কেন, নতুন বাড়ি, চমৎকার বাড়ি, নাকি বলো বাবা? অন্য বাড়ি কেনা যাবে না মল্লিক চাচা। চৌধুরী মহলের যদি একটা ইট অবশিষ্ট থাকে আমাকে সেটাই কিনতে হবে। বড় চৌধুরী তার আক্রোশ মেটাতে গিয়ে আমাদের ভিটে ছাড়া করেছিলেন, মনে আছে? তাহলে তো এই ভাঙা মহলেই সই বিবেচনা করতে হয়। কত টাকা নিয়েছে চৌধুরীরা? তা 1040 হবে। পুরো 40,000ই আপনি পাবেন। দলিল নিয়ে আজ সন্ধ্যায় আসবেন। ভাববেন না আপনার কোনো বিপদ হবে। ছোট চৌধুরীর সঙ্গে একবার দেখা হওয়া দরকার। সুখের লাগিয়া যে ঘর বাঁধিন অনলে পুড়িয়া গেল। কেন গেল?
কই হায় এই চৌকিদার, দরবান খোল দরওয়াজা। কে কে ওখানে দাঁড়িয়ে? কে বাবা? পাহারাদারের বাচ্চা? কেমন আছিস ছোট চৌধুরী? কে? জানিস, ঘন্টা খানেকের ওপর তোর বাড়ির গেটে দাঁড়িয়ে আছি। বললি না কেমন আছিস? আনিস না? যাক, চিনতে পেরেছিস তাহলে? এই তোকে চিনবো না? তুই শালা আমার পুরনো দোস্ত। আমরা ভয় পেয়ে গিয়েছিলাম, ওই বুঝি বাঘটা তোর দিকে তেড়ে এলো। কিন্তু তেড়ে আসা তো দূরে থাক, বুড়ো রয়্যাল বেঙ্গল টাইগার মাজা টান করে উঠে দাঁড়াতে পর্যন্ত পারলো না, থেকে থেকে গাঁক গাঁক করে উঠল। বুড়ো বাঘটার ওই নিষ্ফল তর্জন গর্জনের কি সুন্দর ব্যাখ্যাটাই না দিয়েছিলেন আমাদের ওই বাংলার টিচার। মনে আছে কি বলেছিল? মনে নেই? না, ভুলে গেছি। বাংলার টিচার চমৎকার ব্যাখ্যা দিয়েছিল রে। অক্ষমের আস্ফালন। বুঝলি, আমার হয়েছে সেই অবস্থা। এই ক্ষমতা টমতা একদম নেই। আমার চোখের সামনে চৌধুরী মহলের ইটও যদি খুলে নিয়ে যায়, আমি কিছুই করতে পারবো না। তবে হ্যাঁ, কোর্সে দু একটা ফার্স্ট ক্লাস গাল আমি ঠিকই লাগাতে পারবো। বুঝলি রে আনিস? বল বল, শুনছি। ক্ষমতার এই অভাবটা আমি মুখ খারাপ করেই পুষিয়ে নি। তোর অতীতকে তুই ভুলে গেছিস ছোট চৌধুরী? এই এই আমার আবার অতীত কি? আমার অতীত এক লুঙ্গি গামছার ব্যাপারী। আমার অতীত এক কালো গোলগাল গ্রাম্য মহিলা। আমার অতীত একটা চাবুক, একটা চিৎকার। আমার অতীত প্রচুর আলো জ্বালিয়ে বাজি পুড়িয়ে এক রাতে লাল টুকটুকে একটা মেয়েকে বউ করে আনা। কি চমৎকার অতীত, তাই না? কোনো ট্র্যাডিশন নেই, কোনো স্যাক্রিফাইস নেই, কোনো স্ট্রাগল নেই। অতীত। ছোট চৌধুরীর প্রতিশোধ কাকে বলে তুই জানিস? কেন জানবো না? আমি তো আজকাল প্রায় প্রতিশোধ নেবার কথা ভাবি। কার ওপর প্রতিশোধ? টার্গেট আজও ঠিক করতে পারিনি। আর টার্গেট কি আমার একটা রে? অসংখ্য অসংখ্য টার্গেট। আমার টার্গেট কিন্তু একটাই, এবং সেটা গত 7 বছর থেকে ঠিক হয়ে আছে। মনে হচ্ছে আমি বুঝতে পারছি। 7 বছর? হ্যাঁ, 7 বছর আগেই তো এ বাড়িতে নতুন বউ এসেছিল। আমার টার্গেট এই বাড়িটাই, চৌধুরী মহল যার নাম। তোর এত সাহস! তোকে আমার কি করা উচিত আমি ভেবে পাচ্ছি না। আমি তোর বইয়ের কথা বলছিলাম ছোট চৌধুরী। আমার বইয়ের কথা তুই বলবি কেন? বলবো এই জন্য যে ওই বউটা ছাড়া আজ তোর আর কিছুই অবশিষ্ট নেই। কি বলতে চাস তুই? আমি তোর ওপর প্রতিশোধ নেব। 7 বছর পর আমি তৈরি হয়ে এসেছি। তুমি শালা বলে কয়ে আমার উপর প্রতিশোধ নেবে, আর আমি বুঝি বসে বসে আকাশের তারা গুনবো? আমি তোর নামে থানায় কেস করব, ট্রেসপাসের কমপ্লেন করব, তোকে আমি জেলের ভাত খাওয়াবো। আমাকে তুই চিনিস না। আজ শালা তোকে আমি খুনি করে ফেলবো। ধীরে ছোট চৌধুরী, ধীরে। আমি জানি তোর অনেক টাকার দরকার। মল্লিকের কাছে বাড়ি বন্ধক রেখে তুই টাকা নিচ্ছিস। পয়সার অভাবে তোকে রাস্তার ধারে বসে চিপ লিকার খেতে হচ্ছে। ভালো শাড়ির অভাবে তোর বউ বাইরে যেতে পারে না। ওসব আমি জানি। তোর জন্য সত্যি আমার দুঃখ হয়। এত বড় বংশের ছেলে তুই, তোর একটা আলাদা সম্মান থাকা উচিত। আরে, মরা হাতির দামও তো লাখ টাকা। চৌধুরীদের অবস্থা পড়ে গেছে, তাতে কি হয়েছে? বংশ, আরে বংশ যাবে কোথায়? আনিস, আনিস, আমাকে কিছু টাকা দিতে পারিস আনিস? এই সবার কাছে তো হাত পাততে পারি না। তুই আমার বন্ধু, তোর কাছে আমার কোনো লজ্জা নেই। বুঝলি, আমি একটা অপদার্থ ছোট লোক। বুঝলি আনিস, আমার বড্ড টানাটানি চলছে। বউটা আমার একটা ভালো কাপড় পরতে পারে না, ভালো খেতে পায় না। এই দেবে কিছু টাকা? কাল সকালে বাড়িতে থাকিস, আমি আসবো। তোর বউয়ের হাতে চা খাবো, তারপর টাকা পয়সার আলাপ করা যাবে। চলি রে। ওকে। হ্যাঁ, বউয়ের হাতে 1 কাপ চা, এই তারপর টাকা পয়সার আলাপ। একটার সঙ্গে আরেকটা সম্পর্ক কি? শালা মতলব বাজ!
আমার অভাবের সুযোগে ব্যাকডোর দিয়ে নাক গলাতে চাও? আসুক আসুক, কালকের সকাল দেখা যাবে। আজ তোমার মামলার তারিখ মনে আছে? সরকার সাহেব সেই কখন থেকে এসে বসে আছেন। সরকারকে চলে যেতে বলো নাদিরা। সরকার পোষার ক্ষমতা আমার নেই। সে কারণেই শুধু সরকার নয়, মহলের সব কর্মচারীদের অনেক আগে বিদায় করে দেওয়া হয়েছে। তাছাড়া সরকারকে তো আমি খবর পাঠাইনি। খবর আমি পাঠিয়েছিলাম। কোর্ট কাছারির ব্যাপার তুমি একা সামলাতে পারবে কেন? তোমার জামা কাপড় বার করব? সরকার যে আমার জন্য খাটবে তাকে পয়সা দিতে হবে না? সে আমি বুঝবো। ওঠো তো, কোর্টের সময় হয়ে এলো, তৈরি হয়ে নাও। কিন্তু নাদিরা, সরকার বুড়ো মানুষ, তোমার রূপ দেখে তার তো পেট ভরবে না। তার দরকার কাঁচা পয়সা, হার্ড ক্যাশ। আজ তোমার হলো কি বলো তো? কোর্টে যাবার কোনো তাড়া নেই, অথচ ভালো করেই জানো এই মামলাটার উপর আমাদের সবকিছু নির্ভর করছে। সবই তো গেছে, বাকি আছে শুধু এই সোনাপুরের জমিদারিটুকু। এটা গেলে আমরা পথে বসবো। কই ওঠো। কি ব্যাপার? অমন করে আমার মুখের দিকে তাকিয়েছো কেন? নাদিরা, বড় চৌধুরীর খাস কামরার চাবিটা নিয়ে এসো তো। হঠাৎ ওই কামরার চাবি দিয়ে কি হবে? ওই কামরা খোলা হয় না আজ কত বছর হয়ে গেল। দলিলপত্র ওখানে কিছু আছে নাকি? আছে, সাংঘাতিক একটা দলিল আছে ওখানে। নিয়ে এসো চাবি। কিন্তু এত বড় চাবির গোছা থেকে ওই কামরার চাবি বার করবো কি করে? সব চাবি তুমি চিনি না। সরকারকে ডেকে দাও, ও নিশ্চয়ই চেনে। ছোট হুজুর আমায় ডেকেছেন? বড় চৌধুরীর খাস কামরার চাবি দেখলে চিনতে পারবে? পারবো হুজুর। ওই কামরায় জিনিসপত্র সব ঠিক আছে? বড় হুজুর মারা যাবার পর ওই কামরার খোলা হয়নি। বড় হুজুর যেদিন মারা যান সেই দিনই ওই কামরায় তালা পড়ে। জিনিসপত্র যেখানকার যেমন তেমনি আছে। ঠিক জানো তো? ছোট হুজুর কিছু খুঁজছেন? একটা দলিল। দলিল? কোনো দলিল দস্তাবেজ তো হুজুর ও ঘরে নেই। আছে, তুমি জানো না। নাদিরা, চাবি পেলে? হ্যাঁ, কিন্তু সবকটা চাবিতে ভীষণ মূর্ছে ধরে গেছে। সরকারকে দাও। এই যে হুজুর, এই চাবিটা দাও। তুমি ও ঘরে বসো সরকার। নাদিরা, তুমি আমার সঙ্গে এসো। আমি? হ্যাঁ, এসো। আমি দলিলের কি বুঝি? সরকার সাহেব বরং তোমার সঙ্গে থাক। না, সরকার যাবে না, তুমি যাবে। এসো। তুমি আমাকে এখানে নিয়ে এলে কেন? আমার কাজ ঝমঝম করছে, ভীষণ ভয় লাগছে আমার। মাগো, কি ভাবসা গন্ধ। একটা জানালা খুলে দেব, আলো আসবে। না, আলোর প্রয়োজন নেই। অন্ধকারে দলিল খুঁজে পাওয়া যাবে? যাবে, আমি পেয়েও গেছি। পেয়ে গেছো? এখানে তো কোনো রকম কাগজপত্রই দেখছি না। কোথায় তোমার দলিল? ওই দেয়ালের দিকে তাকাও নাদিরা। কি কি দেখতে পাচ্ছ? একটা চাবুক। হ্যাঁ, একটা চাবুক, একটা তীব্র চিৎকার। প্রতি মুহূর্তে একটা মানুষকে হত্যা করা আততায়ী চিৎকার। এই চাবুকটাকে চিনে রাখো নাদিরা। প্রয়োজন হলে এটাকে আমি ব্যক্তিগত জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ মামলায় একটা দলিল হিসেবে ব্যবহার করব। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? ওই চাবুক দিয়ে তুমি আমাকে মারবে কেন? কিসের জন্য? আমি যখন থাকবো না,
যখন আমি চৌধুরীদের শেষ মামলা লড়ার জন্য ঘর্মাক্ত হব, তখন এই চাবুকটার কথা মনে রেখো নাদিরা। মাঝে মাঝে ইচ্ছে করে তোমার ওই রূপের বিরুদ্ধে আমি আদালতে একটা মামলা ঠুকে দিই। পাওয়া যায়, এমন একটা আদালত পাওয়া যায় নাদিরা। তুমি একটা অসুস্থ মানুষ, বিকারগ্রস্ত বিকৃত মানসিকতায় ক্ষতবিক্ষত। যদি বলি সত্যি আমি কিছু একটা প্রত্যাশা করছি, যদি বলি 7 বছর আগের নতুন বউ আমি আর জীবনের ভারে ক্লান্ত পরিশ্রান্ত, যদি বলি। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি নাদিরা। সোজাসুজি আমার চোখের দিকে তাকিয়ে তুমি অবিশ্বাসের ডিমে তা দিচ্ছ। কে কাকে অবিশ্বাস করছে? আজ এত বছর পর বড় চৌধুরীর কামরায় আমাকে কে টেনে এনেছে? তাই ওই চাবুকের দিকে কে আমার দৃষ্টি আকর্ষণ করেছে? আমি শুধু তোমাকে সতর্ক করে দিতে চেয়েছি নাদিরা। নিজের উপর তোমার বিশ্বাস এত কম কেন? কারণ আমি ভাবতেও পারিনি 7 বছর পর আমাকে মুখোমুখি দাঁড়াতে হবে এমন এক প্রতিদ্বন্দ্বীর, যার পকেটে আছে অজস্র টাকা, বুকে আছে প্রতিশোধের আগুন, চোখে আছে রূপের নেশা। নির্জন শান্ত পুকুরের পাড়ে মস্ত ঢিল হাতে এসে দাঁড়িয়েছে এক দুরন্ত বালক। যে কোনো মুহূর্তে অশান্ত হয়ে উঠতে পারে পুকুরের বুক। আমি তোমাকে সাবধান করে দিলাম নাদিরা। কে আপনি? কি চান? কাকে চান? এতগুলো প্রশ্ন একসঙ্গে করে বসলেন, কোনটা রেখে কোনটার উত্তর দিয়ে আপনি বলুন। এখানে কেন এসেছেন? আপনার প্রশ্নের ধরন থেকে মনে হয় আপনি আমাকে চেনেন। বাড়ির মালিক বাড়িতে নেই, আপনি অন্য সময় আসবেন। ছোট চৌধুরী নেই? কোর্টে গেছে, মামলা আছে। কোনো লাভ নেই, মামলায় ছোট চৌধুরী জিততে পারবে না। আপনি জানেন কি করে? আমি জানি, আমার তো মনে হয় আপনিও জানেন। আপনাকে দেখে আমি স্পষ্ট বুঝতে পেরেছি আপনি হচ্ছেন যুদ্ধক্ষেত্রে সেই বিপর্যস্ত সৈনিক যে পরাজয় নিশ্চিত জেনেও মরণপণ যুদ্ধ করছে। এই ধরনের কথাবার্তার আগে জানা দরকার আপনি কে। ছোট চৌধুরী আমার বন্ধু মানুষ, ছেলেবেলা আমরা একসঙ্গে লেখাপড়া করেছি, খেলেছি, পিকনিকে গেছি, চিড়িয়াখানায় গেছি, মোটামুটি ঘনিষ্ঠ বন্ধুই বলতে পারেন। এমন কোন ঘনিষ্ঠ বন্ধুর কথা তো আমার স্বামীকে কোনোদিন বলতে শুনিনি। আমার মনে আছে আমার বউ ভাতে ওর যেখানে যত বন্ধু আছে সবাই এসেছিলেন, শুধু একজন ছাড়া। ছোট চৌধুরী বউ ভাতে আমি আসিনি। কেন? মিসেস চৌধুরী, ছোট চৌধুরীর সঙ্গে বিয়ে হবার আগে অন্য এক জায়গায় আপনার বিয়ে ঠিক হয়েছিল, মনে আছে? মনে আছে আপনার স্বামী হবার প্রত্যাশী এক যুবকের মা আপনার হাতে একটা আংটি পরিয়ে দিয়েছিলেন? মনে আছে বিয়ের দিন ঠিক হয়ে যাবার পর সেই যুবক আপনাকে একটা গোপন চিঠি দিয়েছিল? মনে আছে? বেরিয়ে যান, আপনি এক্ষুনি বেরিয়ে যান এখান থেকে। আর একটা কথাও নয়, আপনি চলে যান। একবারও কি মনে হয়নি মিসেস চৌধুরী, একটি হৃদয় কতখানি মুগ্ধ, কতখানি আত্মসমর্পিত হলে আপনাকে ওই গোপন চিঠি লিখতে পারে? চুপ করুন, এসব কথা আমি শুনতে চাই না। চিঠিটা পড়ে মুহূর্তের জন্য কি আপনি উন্মনা হননি? ভুলে গেছি, আমি সব ভুলে গেছি। কিন্তু আমি তো ভুলতে পারি না। 7টি বছর আমি ভাগ্যের অন্বেষণে পৃথিবীময় কত জায়গায় খুললাম, ভাগ্যের সন্ধানও পেলাম, কিন্তু ভুলতে পারলাম না 7 বছর আগে একজনকে দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। চুপ করুন, চুপ করুন। জীবনের প্রথম এবং শেষ ভালোবাসার চিঠি লিখেছিলাম। আমি পরস্ত্রী, আমি আপনার বন্ধু স্ত্রী, আমার সঙ্গে আপনার এসব কথাবার্তা হওয়া উচিত নয়। ছোট চৌধুরীর বাবা বড় চৌধুরী অর্থ আর মিথ্যে আভিজাত্যের জোরে আপনাকে ছিনিয়ে এনেছিল। শুনেছি ঝাড়বাতি আর বাজি পোড়ানোর আলোতে ধাঁধিয়ে গিয়েছিল সবার চোখ। অত আলো, অত হইচই, তার মধ্যে কি একবারও আপনার মনে হয়নি একটি হৃদয় অর্থ নয়, আভিজাত্য নয়, শুধুমাত্র ভালোবাসার উপর নির্ভর করে আপনার কাছে আত্মসমর্পণ করেছিল? 7 বছর পরে এইসব স্মৃতিচারণ অর্থহীন। তাই তো হারানো সেই 7টি বছরকে আমি আজ টাকা দিয়ে কিনতে চাই। জানেন বোধহয় আপনার স্বামী কাল রাতে আমার কাছে টাকা চেয়েছে। টাকার তার প্রয়োজন আছে, চাইতে পারি। টাকার প্রয়োজন আপনার নেই মিসেস চৌধুরী? আমারও টাকার প্রয়োজন আছে, কেননা আমাকে দুবেলা খেতে হয়, জামা কাপড় পরতে হয়। বাস, খাওয়ার পরা, জীবনের শেষ এইখানে? হ্যাঁ, অন্তত আমার জীবন। কিন্তু আপনার জীবন তো অনেক উন্নত মানের হতে পারত, আর আপনার সে যোগ্যতাও ছিল, এখনো আছে। আপনি আমার রূপের কথা বলছেন জানি, আমার স্বামীও বলেন। আপনার রূপকে তো অস্বীকার করা যায় না মিসেস চৌধুরী। কই,
আমি তো পারলাম না। আমার স্বামীও পারেনি। শুনেছি আপনাকে গালাগালও করে, আপনার গায়ে হাতটা তো তোলেন বই কি। আপনি আসবেন বলে আমার শ্বশুরের চাবুকটা দেখিয়ে আমাকে শাসন করে দিয়ে গেলেন। কিন্তু আমি তো এলাম, আপনার সঙ্গে গল্পও করলাম। কই, আপনি কি সাবধান হতে পারলেন? আমার কাছ থেকে মুখ ঘুরিয়ে রাখতে? আচ্ছা মিসেস চৌধুরী, একটা প্রশ্ন করব। আপনি কখনো বাইরে বেরোন না? না, দিন গেল, মাস গেল, বছর গেল, এক এক করে অনেক দিন, অনেক মাস, অনেক বছর। সেই যে একটা বেনারসি পরে এই বাড়িতে ঢুকলাম, আর কোনো দিন বেরোতে পারলাম না। ওই বেনারসিটা নিশ্চয়ই আপনার বাইরে বেরোবার একমাত্র কাপড়। বেনারসিটা আমার বিয়ের শাড়ি, বাইরে বেরোবার কাপড় নয়। ওই বেনারসিটা কি বারবার পরা যায়? আপনার বাইরে বেরোতে ইচ্ছে করে না মিসেস চৌধুরী? জানতে ইচ্ছে করে না বাইরের পৃথিবীতে কত কি হচ্ছে? প্রথম প্রথম হতো, এখন আর হয় না। যাবেন বাইরে? কোথায়? বেশি দূর না, এই কাছেই। এই শহরের একটা ডাক বাংলো আছে, জানেন? বড় নির্জন, ছিমছাম। ডাক বাংলোতে কেন? আমি যে সেখানেই উঠেছি। চৌধুরী বাড়ির বউ চৌধুরী মহল থেকে বেরিয়ে একটা ডাক বাংলোতে যাবে, যেখানে আপনি উঠেছেন? এ কথা ভাবতে পারলেন কি করে? কারণ আমার পকেটে প্রচুর টাকা আছে মিসেস চৌধুরী, আর আপনার স্বামীরও প্রচুর টাকা দরকার। স্বামীর মুখের দিকে চেয়ে হলেও আপনি অন্তত একবার আমার ডাক বাংলোয় যাবেন। একবার? মাত্র একবার আপনার ডাক বাংলোয় গেলেই আপনি আমার স্বামীকে টাকা দেবেন? হ্যাঁ, দেব। 7 বছর পর আমি তৈরি হয়ে এসেছি মিসেস চৌধুরী। তারপর কি? আবার কি? এই খবরটা বাইরে ছড়াবে, লোক জানাজানি হবে। তারপর? ও হ্যাঁ, তারপরে অবশ্য আরেকটা ব্যাপার হবে। আমি আপনার স্বামীকে টাকা দেব, প্রচুর টাকা। আপনার এই মতলবের কথা আমার স্বামী জানেন? জানেন বই কি, জেনেই তো আমার কাছে টাকা ধার চাইলো। কত আফসোস করলো, টাকার অভাবে সে সুন্দরী স্ত্রীকে ভালো খেতে দিতে পারছে না, ভালো পড়তে দিতে পারছে না। তাই? হ্যাঁ, তারপরেই তো আমি আজ সকালে দাওয়াতটা কবুল করলাম। বললাম ঠিক আছে, সকালেই আসছি, তো রূপসী বউয়ের হাতের 1 কাপ চা খাবো, তারপর টাকা পয়সার আলাপ হবে। আমাকে আপনার ডাক বাংলোয় যেতে হবে না? হ্যাঁ। আমার স্বামী আপনাকে আজ সকালে আসতে বলেছেন না? হ্যাঁ। আপনি ওকে বলেছিলেন না আপনি আমার হাতে চা খাবেন, তারপর টাকা পয়সার আলাপ করবেন? যদিও চা আমার এখনো খাওয়া হয়নি, নেভার মাইন্ড। আমার আসল কাজটা হলেই আমি সন্তুষ্ট। কত টাকা দেবেন আপনি আমার স্বামীকে? টাকার পরিমাণটার চেয়ে বড় কথা হলো, আমি আপনার স্বামীকে তার মাথা গোজবার ঠাঁইটুকু ফিরিয়ে দেব। এবাড়ির দলিলটা মল্লিক সাহেবের হাত ঘুরে ইতিমধ্যে আমার হাতে চলে এসেছে। মিসেস চৌধুরী, যদিও এই মুহূর্তে আমাকে একটা চটকদার ফিল্ম কিংবা নাটকের খলনায়কের মতো মনে হচ্ছে, তবু আমি নিরুপায়। আমার একটা ইচ্ছে পূরণ হয়ে গেছে, চৌধুরী মহলের মালিক আমি হয়েছি। বাকি ইচ্ছেটা আপনি ইচ্ছে করলেই। আমি ইচ্ছে করছি, আপনার বাকি ইচ্ছেটাও পূরণ হবে। ভাবছেন আমি একটা বাজে লোক, আমার স্বভাব খারাপ, চরিত্র বলে কোনো পদার্থ আমার নেই। কিন্তু আপনার স্বামীর মতো আমিও বাঁচতে চাই মিসেস চৌধুরী। বাঁচার জন্য আপনার স্বামীর প্রয়োজন টাকা, আমার প্রয়োজন ছোট চৌধুরীর অপমান। আপনি ভাবছেন? আমি ওসব কিছুই ভাবছি না, আমি ভাবছি আমার স্বামীর কথা। উনি আপনার কাছে টাকা চেয়েছেন, আপনি আমার হাতে চা খাবেন, তারপর টাকা পয়সার আলাপ করবেন, এসব জেনেও টাকা চেয়েছেন। আমার আর কিছু বলার নেই। যাব আমি আপনার ডাক বাংলোয়, রাতের অন্ধকারেই যাব। কিন্তু আমার একটা শর্ত আছে, আমি যে অবস্থায় আপনার ডাক বাংলোয় গিয়ে আপনার মুখোমুখি দাঁড়াবো, ঠিক সেই অবস্থায় আপনি আমাকে গ্রহণ করবেন। বলুন রাজি? রাজি। কিন্তু আর একটা কথাও নয়। আপনি এবার আসুন, দাঁড়িয়ে রইলেন কেন? যান, আমি যাচ্ছি আপনার ডাক বাংলোয় আজ রাতে। সরকার, তুমি এবার বাড়ি যাও। আমি একটু বসি হুজুর, বেগম সাহেবের সঙ্গে আলাপ করে যাই। আর আলাপ করে কি হবে সরকার?
ঠিক আছে, বসো। নাদিরা, 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 আমি মামলায় হেরে গেছি। শেষ জমিদারিটাও বেহাত হয়ে গেল। ভাবছি দিন চলবে কি করে। দিন তোমার আটকে থাকবে না, ও নিয়ে ভেবো না। কি বলছো তুমি? এমন একটা খারাপ খবর শোনার পর তুমি এত নিশ্চিন্ত থাকো কি করে? নাদিরা, তুমি বুঝতে পারছো আমি আমার শেষ মামলাতে হেরে গেছি? তুমি তোমার মামলাতে হারলেও আমি আমার মামলাতে জিতেছি। ভীষণ জিত হয়েছে আমার। তোমার আবার কিসের মামলা নাদিরা? সকালে তোমার বন্ধু এসেছিলেন। বন্ধু মানে আনিস? কি জানি, তোমার বন্ধুর নাম আমি জানি না, তবে অনেক আলাপ হয়েছে। তোমার বন্ধু বলেছে মল্লিক সাহেবের হাত ঘুরে তোমার বাড়ির দলিল তার হাতে পড়েছে। আমি তো কিছুই বুঝতে পারছি না নাদিরা। ভয় নেই, তোমার বন্ধু আরো বলেছে দলিলটা সে তোমাকে ফিরিয়ে দেবে, নগদ টাকাও দেবে, প্রচুর টাকা। তবে সেজন্য আমাকে একটু খাটতে হবে। তোমাকে খাটতে হবে মানে? আমি আজ রাতে তোমার বন্ধুর ডাক বাংলোতে যাচ্ছি। কি? কেন বুঝতে পারছো না? আমি জানতে চাই আমার স্ত্রীকে অপমান করার সাহস তোর হলো কি করে? তোর স্ত্রী যদি গায়ে পড়ে অপমানিত হতে চায় আমি তার কি করতে পারি? তুই নাদিরাকে কি বলেছিস? মিথ্যে কথা বলবি না, আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। বীরত্বটা আমার এখানে না ফলিয়ে আমি বলি কি? শাট আপ! কি বলেছিস তুই নাদিরাকে? যা বলার কথা ছিল। কেন, উনি কি তোর কাছে কমপ্লেন করেছেন? তুই নাদিরাকে তোর ডাক বাংলোয় আসতে বলিসনি? বলিসনি চৌধুরী বাড়ির বউকে রাতের অন্ধকারে তোর ডাক বাংলোয় আসতে হবে? প্রতিদিনে তুই আমার বাড়ির দলিল ফিরিয়ে দিবি, আমাকে প্রচুর টাকা দিবি, বলিসনি? অন্যায়টা কি বলেছি তুই বল। তোকে আমি খুন করে ফেলবো। কেন, ঘরের বউ বাইরে আসবে বলে? কিন্তু আমি তো তোর বউয়ের উপর জোর করিনি। আমি এমন কথাও বলিনি যে উনি আমার ডাক বাংলোয় না এলে তার মাথায় আকাশ ভেঙে পড়বে। তবে আমি শুধু তার কাছে প্রপোজ করেছি, এ ভেরি মাইল্ড প্রপোজিশন আই মাস্ট সে। আমি তো বরং অবাক হয়ে গেলাম উনি যখন চট করে রাজি হয়ে গেলেন। সত্যি কথা বলতে কি, অত তাড়াতাড়ি রাজি হয়ে যাওয়াতে তার উপর রাগই হয়েছিল। কথাটাকে জানিস ছোট চৌধুরী, অনেকেরই স্বামী স্ত্রীকে ভালো খাবার দিতে পারে না, ভালো পড়তে দিতে পারে না, তাই বলে পরপুরুষের কাছে স্বামী সম্পর্কে হতাশার কথা বলাটা কি ঠিক? তাই বলেছে বুঝি নাদিরা? তবে হ্যাঁ, আমি তার কাছে একটা সত্যি ফাঁস করে দিয়েছিলাম। কথায় কথায় বলে ফেলেছিলাম তোর সঙ্গে বিয়ে হবার আগে আমার সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছিল। তাতেই হয়তো তার মনে অনুতাপ হয়েছে, এবং সেই অনুতাপের কারণেই হয়তো উনি অত সহজে আমার ডাক বাংলোতে আসতে রাজি হয়েছেন। আজ এতকাল পর নাদিরার মনে অনুতাপ হয়েছে? মনে প্রাণে যতই ভালোবাসো ওদের মন ভরে না, ওরা ভালোবাসার বাস্তব প্রমাণ চায়। বাস্তব প্রমাণ? সেটা কি? টাকা পয়সা, শাড়ি গয়না, ঠাট ঠমক, এইসব আর কি। ওসব তো আমি ওকে কোনো দিন দিতে পারবো না। তাহলে আজ না হোক কাল উনি ঠিকই কারো না কারো ডাক বাংলায় উঠে আসবেন, তুই ঠেকাতে পারবি না। ভালো কথা ছোট চৌধুরী, আমি কাল সকালে একটা পাবলিক অ্যানাউন্সমেন্ট দিয়ে তোর বাড়ির দলিলটা তোকে দান করতে চাই। কি বলিস রে? ছোট চৌধুরী, কোথায় যাচ্ছিস? দাঁড়া, বাড়ির দলিল লাগবে না তোর? ওটা তোর কাছেই রেখে দে আনিস, আমার আর কোনো প্রয়োজন নেই। এমন ভাবে আমাকে হারিয়ে দিলে রাঙা বউ। চামড়া তুলে ফেলবো।
জানিস না শালা, আমার বাপের একটা হারামি চাবুক আছে, ওই চাবুকের মার খেয়েই তো আমার গব্ব ধারিনি পটল তুললো। চৌধুরীকে পয়সার খোটা দেয়, এত বড় বুকের পাটাকার, এগিয়ে আয় শালা। ছোট চৌধুরী সাল্লাই কুত্তার বাগানা, তোকে আজ আমি মেরেই ফেলবো। ছুটিয়ে দে আর চৌধুরীকে ফেলে যে কি মরে যাবে। থামো থামো, হয়েছে তোরা থাম। বলেন মিয়া সরকার, আজকের মতো আপনার হুজুরকে সাইডা দিলাম, আর একদিন হলে ছাড়ুন না। হুজুরে হুজুর, ছোট হুজুর। কে? আমি হুজুর। সরকার এখানে কেন? যাও বাড়ি যাও। হুজুর আপনাকে এখনই মহলে যেতে হবে। আমার বাড়ি ফেরার সময় এখনো হয়নি সরকার, আমি সময় হলে ফিরবো, তুমি যাও। হুজুর বেগম সাহেবা। ও, তোমার বেগম সাহেবাকে খুঁজে পাচ্ছ না বুঝি? সরকার ওই ডাক বাংলায় খোঁজ করো, তোমার বেগম সাহেবাকে পাবে। ওই নামে চৌধুরী মহলে আর কেউ নেই। আছে হুজুর আছে, বেগম সাহেবা মহলে অজ্ঞান হয়ে পড়ে আছে। কেন অজ্ঞান কেন? বেগম সাহেবা মুখ পুড়িয়ে ফেলেছেন হুজুর। সরকার হুজুর যাবেন না, হুজুর যাবেন না, আপনি একা যেতে পারবেন না হুজুর, পড়ে যাবেন হুজুর। রাঙাবো, 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 এ কি, এ তুই কি করেছিস রাঙাবো? রাঙাবো, এ তুই কার উপর প্রতিশোধ নিলি? নিজের ওপর না, না আমার উপর? কে বলে আমি প্রতিশোধ নিয়েছি? আমার রূপের উপর সবার আক্রোশ ছিল। যতদিন পেরেছি ঘরের কোণে নিজেকে লুকিয়ে রেখেছি। রূপের জন্য আরেকটু হলে আমাকে ঘর ছাড়তে হতো। আজ তাই নিজের হাতে রূপের গলা টিপে দিলাম। এখন তার কেউ চোখে আঙুল দিয়ে দেখাবে না। হয়ে যায় চৌধুরী বাড়ির রূপসী বউ, বড় চৌধুরীর ছেলের লাল টুকটুকি বউ, ছোট চৌধুরীর আদরের রাঙা বউ। রাঙাবো, না না, ওই নামে তুমি আর ডেকো না। তোমার সে রাঙা বউ হারিয়ে গেছে, সে আজ মরা অতীত। কে বলেছে আমার রাঙাবো হারিয়ে গেছে? তাকে আমি নতুন করে ফিরে পেয়েছি। রাঙাবো, আমার চোখের দিকে তাকা, তাকা, তাকা রাঙাবো, আমার সামনে তুই সোজা হয়ে দাঁড়া। আজ আমি তোকে প্রাণ ভরে দেখি, তোর এ রূপ তো আমি কোনো দিন দেখিনি। তুমি ভুল বলছো, চোখে তুমি অন্ধকার দেখছো। অন্ধকারের মাঝে আমার মাকে দেখছি রাঙাবো। ওই যে দেখছিস না, সরল সহজ মা আমার, বড় বড় চোখ তুলে কেমন তাকিয়ে আছে। মাগো মা, বাবার সেই আততায়ী চাবুকটা যা তাড়া করে ফিরেছে আমাদের চারপাশে, আমি তা থেকে মুক্তি পেয়েছি। মুক্তি পেয়েছে চৌধুরী বাড়ির নিরুদ্ধ কারাগারে আর্তনাদ করা আরেকটি অসহায় নারী। মুক্তি পেয়েছে সে, মুক্তি পেয়েছে তার রূপের কারাগার থেকে। মা, মা, বাবার সেই চাবুকটা এই যে আমি ছুঁড়ে ফেলে দিচ্ছি। দেখো মা, দেখো আমি ভেঙে গুঁড়িয়ে ফেলছি মা রঙিন কাঁচের ঝাড়বাতি। মা, তুমি যেও না, চলে যেও না, দেখে যাও আমি নিশ্চিহ্ন করে দিচ্ছি অভিশপ্ত পুরীর সব নিশানা।
ওগো থামো থামো থামো, শান্ত হও শান্ত হও। কি করছো তুমি? দোহাই তোমার দোহাই তোমার। দেখো আমার দিকে ফিরে দেখো, কি জঘন্য কুৎসিত আমার রূপ। কুৎসিত? তোকে কুৎসিত বলি কোন সাহসে? ওতে যে তোর শাশুড়ির অপমান হয়। হ্যাঁ রে রাঙাবু, নিজের মাকে কেউ কখনো কুৎসিত বলে? তোর শাশুড়িকে তুই তো দেখিসনি রাঙাবু। মানুষটার আসল রূপটা কেউ চিনল না। রাঙাবু, এই এই ভালো হয়েছে। অমন মানুষটার ছেলের পাশে খাপ খোলা তলোয়ারের ঝকমকি মানায় না। ওতে যে শুধু শত্রুর দল ভারী হয়। রাঙাবু, রাঙাবু, চৌধুরী মহলে আমরা আর থাকবো না। আমরা চলে যাব অন্য কোথাও। কেমন রে? হ্যাঁ, তাই হোক। আজ এই রাত্রির অন্ধকারে আমরা এই পাষাণ কারাগার থেকে বেরিয়ে পড়ি। বিশ্বাস করো, আমি তোমাকে বলছি, তোমার গা ছুঁয়ে বলছি, মান নয়, সম্পদ নয়, চৌধুরী বাড়ির বউ নয়, আমি 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 সংসারের 8-10 জন স্ত্রীর মতো আমার স্বামীর সোহাগ চাই, ভালোবাসা চাই। মান, অভিমান, মায়া, মমতা, কলকারগুলির দিয়ে সুখে সাজানো সংসারে আমি প্রাণ ভরে হাসতে চাই, চিৎকার করে কাঁদতে চাই। আজ সব হারিয়ে তোমার কাছে একটি মাত্র প্রার্থনা। বল বল। রাখবে? বল। রাখবে তুমি? হ্যাঁ বল রাঙাবু, বল। কথা দাও, চিরদিন তুমি আমাকে ওই নামে ডাকবে। চিরদিন সুখে দুঃখে আমার পাশে থাকবে তুমি। বলো, কথা দাও। বলো। আরে রাঙাবু, আমি তোকে পাশে রাখবো না তো কাকে রাখবো বল? রাতের অন্ধকারে পাহারাদারের চোখের মতো আমি সজাগ থাকবো। তোকে তোকে আমি বুক দিয়ে আগলে রাখবো রাঙাবু। আমার রাঙাবুকে অপমান করার সাহস আর কারো হবে না রে, কোনো দিন না, কোনো দিন না। পাহারাদার জাগো, আপনারা এতক্ষণ আব্দুল্লাহ আল মামুন রচিত শাহজাদির কালো নেকাব নাটকের অভিনয় শুনছিলেন। বিভিন্ন চরিত্রে রূপদান করলেন সরকার আব্দুল মালেক খান, মল্লিক সাহেব নাজমুল হুদা, পাহারাদার মনিরুল ইসলাম বাদল। অন্যান্য ভূমিকায় কাজী আলমগীর ও রাশিদুর রহমান প্রধান। আনিসের ভূমিকায় এস.এম. কামাল, নাদিরা দিলশাদ খানম এবং ছোট চৌধুরীর চরিত্রে অভিনয় করলেন আব্দুল্লাহ আল মামুন। শব্দগ্রহণে মোহাম্মদ আলাউদ্দিন। শব্দ সংযোজনায় মাহবুবুর রহমান ও কাজী ইসহাক। নাটকটি প্রযোজনা করলেন আতিকুল হক চৌধুরী।